সেবার আমি রাশিয়ায় মস্কোতে একটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয়, খুব নামকরা বইমেলা, মস্কো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। দুটো দল গিয়েছিল, লেখকদের দুটো দল, মানে ডেলিগেশন যাকে বলে, ডেলিগেশন অফ ইন্ডিয়ান রাইটার্স টু রাশিয়া। এইটা দুটো দলে একটা দলে গুলজার, অশোক বাজপেয়ী এরা রয়েছেন, আর একটা দলে নবনীতা দেবসেন থেকে শুরু করে আমরা এরম রয়েছি। মানে সারা ভারতবর্ষের প্রায় 25 জন কবি লেখক উপস্থিত হয়েছিলেন সেইবারের ইন্টারন্যাশনাল বুক ফেয়ার মস্কো। তো আমি তখন পুতিন এখন যুদ্ধ করছেন, পৃথিবীর ইতিহাস পাল্টে দিচ্ছেন, ইউক্রেনের ইতিহাস পাল্টে দিচ্ছেন, এবং যুদ্ধ চলছে এখনো। এই যুদ্ধে কারোর কোনো লাভ হচ্ছে বলে মনে হয় না। ইউক্রেনের সঙ্গে এমন একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া, বা এমন একটা যুদ্ধ করছে ইউক্রেনের বিরুদ্ধে, যেটা মানবিকতার বিরুদ্ধে বলে আমার মনে হয়। তো তখন দেখলাম সম্পূর্ণভাবে রাশিয়া বলতে যা বোঝায়, রাশিয়া বলতে আমরা যা বুঝি, রাশিয়া তখন পাল্টে গেছে। সেই রাশিয়া আমরা বই বা কাগজে বা সংবাদে যে রাশিয়ার কথা জানি, সেই রাশিয়াকে কোথাও দেখতে পাচ্ছি না। রাশিয়ার কিন্তু তার আগের যে রাশিয়া, সেই যে রাশিয়া যে কি পরিমাণে, বিশেষ করে মস্কো কি পরিমাণে ধনী হতে পারে, আমার নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সেই গল্পটাই বলি, খুব ছোট্ট গল্প। মানে রাশিয়া বা মস্কো যে এত ধনী হতে পারে আমাদের কাছে যা ধারণা, আর ওখানে গিয়ে দেখলাম যেটা, এবং সেটা 2010 সাল, সোভিয়েত রাশিয়া নেই, কবে সেই 1992 সালে, মানে প্রায় 18 বছর আগে সেটা কোল্যাপস করে গেছে, মিশে গেছে। তো এই রাশিয়াটা অনেকটা তখন পড়তির দিকে, এই রাশিয়ার ইকোনমিক ডিক্লাইন হয়েছে। সেই অবস্থায় আমি মস্কোতে গিয়েছি পুতিনের সময়, এখনো পুতিনের সময়। এইবার আমাকে ওখানকার একজন রাশিয়ান লেখক, তরুণ কবি ও লেখক, তিনি আমাকে মস্কো দেখাতে একদিন নিয়ে বেরোলেন। এখন রাশিয়ান লেখকদের কিছু জিজ্ঞেস করলে তারা কিছু বলে, এমন একটা হাবভাব করছিল যেন মনে হয় তারা খুব ইংরেজি বলতে চায় না বা ইংরেজি খুব একটা বোঝে না। আমি তাদের সঙ্গে মিশে দেখলাম যে না, যথেষ্ট ইংরেজি তারা জানে, অনেক কিছুই পাল্টে গেছে, ফলে ইংরেজিটাও তারা এখন শিখে নিয়েছে, বলতে পারে, বুঝতে পারে, সবই ঠিক আছে। আমি বুঝতে পারলাম ওদের অসুবিধাটা অন্য জায়গায়। ওরা চারপাশে যা ঘটছে সেটা সম্পর্কে কোনো মন্তব্য করতে চায় না, চুপচাপ থাকতে চায়। আমি রাশিয়ান যে লেখকদের সঙ্গে আমাদের রাইটার্স ইউনিয়ন যেটাকে বলে ওদের, সেই রাইটার্স ইউনিয়নে গিয়েছিলাম, সেখানে কথা হচ্ছিল, কিন্তু ওরা সবাই কথা যেন বলতে চাইছিল না, চুপচাপ ছিল। এবার গল্পটা বলি, কিরকম রাশিয়ার কারণ এত বড় লোক মনে হয়েছিল, মস্কো এত বড় লোক মনে হয়েছিল, মানে আমেরিকার থেকে বড় লোক মনে হয়েছিল আমার। সেইটা আমাকে সেই তরুণ কবি, তরুণ লেখক রাশিয়ান, তার নাম ভুলে গিয়েছি, তিনি আমাকে মস্কো দেখাতে নিয়ে বেরোলেন। মস্কোতে ঘুরছি বিভিন্ন জায়গায়। তারপরে আমাকে একটা রাজপ্রাসাদে নিয়ে এলেন। সে অসম্ভব একটা রাজপ্রাসাদ, আমাকে কোথা দিয়ে ঢুকিয়ে নিল। তারপরে
এসকালেটরে করে আমি নেমে যাচ্ছি, তো নেমেই যাচ্ছি, অনেকটা পথ নেমে পাতালে প্রবেশ করলাম। পাতালে একটা দাঁড়িয়ে চলে গেছে, পাতালটা দাঁড়িয়ে আমি চারপাশে তাকাচ্ছি, আর দেখছি মানে যেন মনে হচ্ছে এখন কোনো সিঁড়ি দিয়ে কোনো সম্রাট, রাশিয়ান কোনো সম্রাট নেমে আসবে, এসে দাঁড়াবেন। সে অভূতপূর্ব একটা প্রাসাদ। তারপর সেখান থেকে আরো নিচে আমাকে নামানো হলো। নামানোর পরে তারপরে দেখি সেখানে ট্রেন চলছে, হুশ করে ট্রেন চলে গেল, আর একটা ট্রেন আসছে, আর একটা ট্রেন যাচ্ছে, এরকম চলছে। আমি যখন বললাম এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে, এটা মস্কো। আমি ওই পাতালে যে নামলাম এটা কোথায়, এখানে পাতালের নিচে এরকম একটা প্রাসাদ, আর সে কি সব দেয়ালে দেয়ালে বড় বড় খিলানে সব যেন মনে হচ্ছে মণিমাণিক্য ঝুলছে। সেই তরুণ কবি তখন হাসছে, বলছে এটা কোনো প্রাসাদ নয়, তোমাকে আমি বলিনি তোমাকে নিচে নামিয়ে নিয়ে এলাম, এটা মস্কোর মধ্যেই অবস্থিত পাতালে একটি মস্কো সাবওয়ে স্টেশন, মানে আমরা যেটাকে মেট্রো বলি ওরা সেটাকে সাবওয়ে বলে। সাবওয়ে মানে মেট্রো স্টেশন। একটা মেট্রো স্টেশনটা এমন ভাবে বানানো এবং এত গভীর পাতালে, সেটি মানে সত্যি সত্যি মনে হয়েছিল আমি পাতাল প্রবেশ করলাম। সেই গভীর পাতালে নেমে প্রথমে বুঝতে পারিনি, তারপর আরো নিচে নেমে যখন দেখলাম যে ট্রেন চলছে, তখন আমার সন্দেহ হয়। তখন জিজ্ঞেস করলাম যে এটা কোথায়। তখন ওই তরুণ কবি একটু মৃদু হেসে বলল, তোমাকে এই পাতাল রেলটা দেখাতে নিয়ে এসেছি, তুমি এখানে দাঁড়িয়ে একটু দেখো পাতাল রেলটা তোমার কেমন লাগে। সে কিন্তু নিজে কোনো মন্তব্য করলো না। আমি বললাম এটা তো বানিয়েছিলাম সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন বানানো হয়েছে। বললো হ্যাঁ তখন তো বানানো হয়েছেই, এই স্টেশনের বয়স প্রায় 100 বছর, বহু আগে মস্কো যে পাতাল রেল সেটা বহুদিনের পুরনো। সুতরাং এই যে আমি রাশিয়াতে এইরকম ভাবে, মানে আমাদের এখানে মনে হয় ওই পাতাল রেলের স্টেশনটা করতে যা খরচ হয়েছে, সেটা শুধু আমাদের এখানে নয়, নিউ ইয়র্ক শহরে যে পাতাল রেল সাবওয়ে, মানে তা অতি সাধারণ এবং কোথাও কোথাও নোংরা, এবং বেশি পাতালে নামতেও হয় না। হ্যাঁ, তো ওই যখন হাডসনের নিচ দিয়ে যায় তখন সেটা নিশ্চয়ই অনেক গভীরে। আমাদের যেমন এখন, তখন আমি অবাক হয়েছিলাম, আজ থেকে 30 বছর আগে প্রথম যখন হাডসনের নদীর নিচ দিয়ে যাচ্ছিলাম তখন অবাক হয়েছিলাম। আর এখন তো আমাদের এখানে কলকাতাতেই হয়ে গেছে, গঙ্গার নিচ দিয়ে পাতাল রেল যাচ্ছে। তো মস্কোতে ওই রকম মেট্রো স্টেশন দেখে, মানে যে মেট্রো স্টেশন তৈরি করতে অন্তত কলকাতার অন্তত 20টা স্টেশনের খরচ একটা স্টেশনে ওরা করেছিল বলে আমার ধারণা। বা এমনকি নিউ ইয়র্কের যে সাবওয়ে যেটা আমি বলছি পাতাল রেল, তার যে স্টেশনগুলো সেরকম 10-12টা স্টেশন করতে যা খরচ পড়বে সেই রকমই একটা মস্কো একটা রেল স্টেশনে সেরকম খরচ করেছিল। সুতরাং রাশিয়া যেখান থেকে আমরা সর্বহারাদের বাঁচানোর স্লোগান তুলে এনেছিলাম একদিন, মস্কোর চিন্তা ভাবনায়, মস্কোর ইডিওলজিতে কলকাতা চলেছিল একদিন। তারা যে এত বড় লোক, তারা যে এত ধনী, তাদের যে এত বৈভব, একটা পাতাল রেলে ঢুকে আমার সেদিনকে ইতিহাসের যে ঢাকনা চোখের উপর থাকে, সেই ইতিহাসের ঢাকনা আমার চোখের উপর থেকে সরে গিয়েছে।